হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? টেকনিক ইজু এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কেমিস্ট্রির সপ্তম চ্যাপ্টার জারণ বিজারণ নিয়ে কথা বলবো। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এগুলার এ টু জেড সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করবো একটা ক্লাসে। যদি একটা ক্লাসে না হয় দেন আর একটা ক্লাস নিব আমরা, ঠিক আছে? বাট সম্পূর্ণটা বোঝার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। তো রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া বইটা বের করার চেষ্টা করি সবাই। রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে, কেমিক্যাল রিয়াকশন, এটা আলোচনা করতেছি, খেয়াল করো। রাসায়নিক বিক্রিয়া মেইনলি হচ্ছে দুই প্রকার। রাসায়নিক বিক্রিয়া করার আগে রাসায়নিক পরিবর্তনটা আমরা একটু খেয়াল করি। দেখো, রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন পরিবর্তন রাসায়নিক পরিবর্তন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তন, ঠিক আছে। পদার্থের পরিবর্তন দুই প্রকার, পদার্থের পরিবর্তন দুই প্রকার। একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর একটা হচ্ছে ভৌত পরিবর্তন। পদার্থের পরিবর্তন, পদার্থের পরিবর্তন, পরিবর্তন, পদার্থের পরিবর্তন দুই প্রকার। একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো ভৌত পরিবর্তনটা একটু খেয়াল করেন। ফার্স্টে ভৌত পরিবর্তনের উদাহরণ দিতেছি। ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তন হচ্ছে যে পরিবর্তনের ফলে বাহ্যিক পরিবর্তন ঘটে বাট অভ্যন্তরীণ কোনো পরিবর্তন ঘটে না, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। যেমন আমরা একটু উদাহরণ দিই, পানি H2O, ঠিক আছে। H2Oর আগে বরফ ছিল, ধরে নেন বরফ, বরফের সংকেতটাও H2O, পানির সংকেতটাও H2O। তারপরে হচ্ছে আমরা আর একটা যদি কথা বলি, সেটা হচ্ছে বাষ্প, বাষ্প সংকেতটাও H2O। এখন এই বরফকে ভাঙলে আন্তঃআণবিক শক্তিটা একটু দেখি বরফের, হ্যাঁ, বন্ধন শক্তিটা একটু দেখি। ও ডাবল বন্ড, H বন্ড, ও বন্ড, H। তারপরে হচ্ছে পানি, H বন্ড, ও বন্ড, H। তারপরে হচ্ছে পানির যে সংকেতটা, বাষ্পর যে সংকেতটা, H বন্ড, ও বন্ড, H। এটা লেখেন ইব্রাহিম। অধ্যায়ের নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা একটু সবাই জয়েন হয়ে পড়েন। স্যার কোন চ্যাপ্টার এটা? এটা হচ্ছে সপ্তম চ্যাপ্টার, জারণ বিজারণ, ঠিক আছে। এটা হচ্ছে সপ্তম চ্যাপ্টার, এটা হচ্ছে চ্যাপ্টার 7, চ্যাপ্টার 7। তো একটু খেয়াল করেন, ভৌত পরিবর্তনটা আছে বরফ, পানি, তারপর হচ্ছে জলীয় বাষ্প বা বাষ্প। এখানে দেখেন অক্সিজেন বন্ড হাইড্রোজেন, এখানেও অক্সিজেন বন্ড হাইড্রোজেন, এখানেও অক্সিজেন বন্ড হাইড্রোজেন, ঠিক আছে। এখানে বরফকে একটু তাপ দিলে পানি, পানিকে আরেকটু তাপ দিলে বাষ্প। তাহলে যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক পরিবর্তন ঘটতেছে, দ্যাট মিন্স পানি থেকে বরফ থেকে আসতেছে পানি,
এটা একটা সলিড ফর্ম, এটা হচ্ছে আপনার লিকুইড ফর্ম, এটা হচ্ছে ভ্যাপোরাইজেশন ফর্ম, বাষ্প ফর্ম। তাহলে যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক পরিবর্তন ঘটে কিন্তু অভ্যন্তরীণ কোনো পরিবর্তন ঘটে না, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। এখন আমরা রাসায়নিক পরিবর্তন দেখব, কেমিক্যাল চেঞ্জ। রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন ইংলিশ নামটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। তাহলে বুঝতে পারতেছেন যে পরিবর্তনের ফলে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুটোই পরিবর্তন ঘটবে, সেটাকে বলবো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। একটু উদাহরণের মাধ্যমে দেখা যাক, খেয়াল করেন। উদাহরণটা হচ্ছে, সাপোজ আমরা মিথেন, যে কোনো হাইড্রোকার্বনকে অক্সিজেনের সাহায্যে পোড়াইলাম, অক্সিজেনের সাহায্যে পোড়ালাম, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড দিল প্লাস পানি দিল, কার্বন ডাইঅক্সাইড আর পানি। এখন এখানে একটু সমতা করতে হবে, কার্বন আছে একটা, এখানেও একটা, অক্সিজেন আছে, এখানে 2 দিয়ে দেন, এখানে 2 দিয়ে দিলে হয়ে গেল, হ্যাঁ 4। তো একটু খেয়াল করেন, এটাকে যদি আমি বন্ধন আকারে ভাঙি, এটাকে যদি একটু বন্ধন আকারে ভাঙি, তাহলে কি আসতেছে দেখেন, এইটা কার্বনের 4টা হাত, 4টা হাইড্রোজেন দ্বারা ফ্লাপ হবে, আর অক্সিজেনের 2টো হাত, ও ডাবল বন্ড ও হবে। এখন এখানে কার্বনের হচ্ছে 4টা হাত, 2টা অক্সিজেন দুই পাশে থাকবে, আর এখানে একটু খেয়াল করেন, হাইড্রোজেন হচ্ছে একটা, 2 H বন্ড O বন্ড H, H বন্ড O বন্ড H। তাহলে যে পরিবর্তনের ফলে দেখেন, এইটা হচ্ছে বিক্রিয়ক আমাদের, এটা কি, এটা হচ্ছে বিক্রিয়ক। বিক্রিয়ক পদার্থে সি বন্ড এইচ আছে, ও ডাবল বন্ড ও আছে, বাট উৎপাদে কি সেটা আছে দেখেন তো, উৎপাদে কি সি বন্ড এইচ বা সি ডাবল বন্ড ও আর হচ্ছে ও বন্ড এইচ আছে? বিক্রিয়কে সি বন্ড এইচ আর ও ডাবল বন্ড ও, বাট উৎপাদিতে কি সেটা আছে? সেটা নেই। দ্যাট মিনস এটা হচ্ছে আপনার রাসায়নিক পরিবর্তন। বাহ্যিক পরিবর্তন ঘটছে, অভ্যন্তরীণ পরিবর্তনও ঘটছে, দুটোই ঘটছে। তাই এটাকে কি বলবো? রাসায়নিক পরিবর্তন। তো এটা আশা করি বুঝতে পারছো। স্যার এটা কোন চ্যাপ্টার? সপ্তম। স্যার একটু শুরু থেকে বোঝাবেন শর্ট করে? একটু প্রথম থেকে বুঝাইছি, তুমি একটু পিছনে ব্যাক দিয়ে দেখে দাও, আশা করি বুঝতে পারবো। বেশি আগাই নেই, ঠিক আছে? প্রথমে কি আলোচনা করছি? পদার্থের পরিবর্তন দুইটা, রাসায়নিক পরিবর্তন আর ভৌত পরিবর্তন, উদাহরণ দিছি, এতটুকুই হচ্ছে করাইছি। এখন হচ্ছে আমরা করাবো রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। দিকের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। একটাকে বলবো রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। এখন একমুখী বিক্রিয়া, আর দুই হচ্ছে উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। দিকের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার, একমুখী আর হচ্ছে উভমুখী। এখন একটু খেয়াল করা যাক, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, এই ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে একটা গ্যাস ফর্ম। এই গ্যাস ফর্মটা কি হবে? উড়ে চলে যাবে। প্রকৃতির একটা নিয়ম, গ্যাস তো আটকায় রাখা যায় না, উড়ে চলে যায়। তো যে বিক্রিয়ায় বিক্রিয়ক উৎপাদে পরিণত হতে পারে বাট উৎপাদ বিক্রিয়কে পরিণত হতে পারে না, সেটাকে বলবো হচ্ছে একমুখী বিক্রিয়া। ঠিক আছে? এই বিক্রিয়াটাকে হচ্ছে উভমুখী করা যায়। কিভাবে করা যায় একটু খেয়াল করেন। সাপোজ এই বিক্রিয়াটাকে আমরা বদ্ধ পাত্রে ঘটাই দিলাম। আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট, এটা যা আছে এটাই তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, এটা তো উড়ে যেতে পারবে না। আমরা যদি বদ্ধ পাত্রে ঘটাই, এটা বদ্ধ পাত্র,
আমরা যদি বদ্ধ পাত্রে এটা ঘটাই তাহলে সেটা কি হবে? উভমুখী বিক্রিয়া হবে। আশা করি বুঝতে পারছেন। ফিজিক্স ক্লাস হয়েছে? এটা তো বলতে পারতেছি না। ওকে, আমি তো কোনো ক্লাস নোটিফিকেশন আসে না, এই নোটিফিকেশন আসবে দেখো। তো সমস্যা নাই, ক্লাসগুলো তো থাকবে, দেখে নিও, রেকর্ডেড থাকবে, দেখে নিও। বুঝতে পারছো নাকি এটা বলো আগে? একমুখী আর উভমুখী বিক্রিয়া বুঝতে পারছো নাকি বলো? এটা হচ্ছে উভমুখী। তাহলে উভমুখী ফরম্যাটটা কি? উভমুখীর ফরম্যাটটা হচ্ছে বদ্ধ পাত্রে ঘটাবো, তারপরে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড মিলে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করবে। এইটাই হচ্ছে উভমুখী বিক্রিয়া। এখন তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। তাপের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। একটা হচ্ছে তাপ উৎপাদী আর একটা হচ্ছে তাপহারী। তাপ উৎপাদী আর একটা হচ্ছে তাপহারী। আশা করি বুঝতে পারছো তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে। তাপ উৎপাদী হচ্ছে যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। ফিজিক্স ক্লাস কখন হবে এটা বলতে পারতেছি না ফারহানা, আপাতত বলতে পারতেছি না, একটু দেখে আমি জেনে তা জানাচ্ছি, এখনই লোক আসলে আমি জানাচ্ছি। ঠিক আছে, দেখো তো যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেটা তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মানটা হচ্ছে ঋণাত্মক। তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ এর মান হচ্ছে ঋণাত্মক, নেগেটিভ। আর তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ এর মানটা হচ্ছে পজিটিভ। তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ এর মানটা কি হবে? পজিটিভ হবে। এখন খেয়াল করেন, আপনাদের ছোট্ট একটা ট্রিক্স শিখাই দিই। একটা তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ দিয়ে দিই। ফিজিক্স ক্লাস হয় না, এই যে জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, 8টায় হবে, 8টায় ফিজিক্স ক্লাস, 8টায় ফিজিক্স, 8টায়। ফিজিক্স 8টায়। ঠিক আছে, আটটায় হবে, 8টায়। আচ্ছা এটা মুছে দিই, কটটুক করাইছি। তো তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ পজিটিভ, তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে ডেল এইচ নেগেটিভ। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার একটা উদাহরণ দিই। তাপ উৎপাদী একটা এক্সাম্পল যদি আমরা দেই তাহলে কি হবে? সাপোজ হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন, হ্যাঁ, NH3, হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন NH3। তাহলে আমরা এখানে 2 দিয়ে দিলে একটু সমতা করি আমরা, হাইড্রোজেন হয়ে যাচ্ছে 6টা, এখানে 3 দিলে হয়ে গেল। তো এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, একটু খেয়াল করো। এটা হচ্ছে 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। এটা এমসিকিউতে তোমাদের আসে। এটা কিভাবে ডেল এইচটা একটু হিসাব করব আপাতত একটু মনে রাখো। অষ্টম চ্যাপ্টার তো তোমাদের নেই, অষ্টম চ্যাপ্টারে হচ্ছে ডেল এইচ এর মান কিভাবে বের করতে হয় সেইটা সুন্দরভাবে আলোচনা করা আছে। ঠিক আছে, ডেল এইচ এটা হচ্ছে ডেল্টা সাইন। ডেল্টা, বড় হাতের ডেল্টা কিন্তু একটা অক্ষর, ঠিক আছে, এটা হচ্ছে বড় হাতের ডেল্টা। আর ছোট হাতের ডেল্টাও আছে। ছোট হাতের ডেল্টা এই টাইপের দেখতে হয়, বুঝতে পারছো? তো এটা হচ্ছে বড় হাতের ডেল্টা আর ওইটা হচ্ছে ছোট হাতের ডেল্টা। যাই হোক, কিভাবে তোমরা ডেল এইচটা আপাতত হিসাব করবা একটু দেখো। আচ্ছা, বিক্রিয়কে কি কোনো তাপ আছে? নেই, দ্যাট মিনস 0। মাইনাস উৎপাদে তাপ কত আছে? 92, দ্যাট মিনস এটা আসতেছে -92 কিলোজুল। এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে একটু মাথায় রাখতে পারো।
হ্যাঁ, কিন্তু অষ্টম চ্যাপ্টারে সুন্দরভাবে প্রসেসিং করে এটা বের করতে হয়। স্যার রুটিন অনুযায়ী ক্লাস হয় না কেন? একটু ওই বুঝো না, বৃষ্টি টিষ্টি লাগে, আবার একটু টেকনিক্যালি প্রবলেম হতে পারে না, তো তোমরা একটু মানায় নাও, ঠিক আছে? ইনশাল্লাহ সামনে থেকে ঠিকঠাকভাবে হবে। অফিসের বিভিন্ন কাজও থাকতে পারে, তো একটু এদিক ওদিক হয়, তোমরা একটু ধৈর্য ধরো আর নোটিফিকেশনটা চালু করে রাখো, ইনশাল্লাহ তাহলে আর প্রবলেম হবে না। এটা ক্ষণিক, পরে আবার ঠিক হয়ে যাবে। স্যার তো বুঝতেই পারতেছো, তোমাদের জন্যই তো কষ্ট করতেছে, বইটই বের করতেছে, ঠিক আছে? তো একটু ধৈর্য ধরে দেখো। হ্যাঁ, এটা হচ্ছে ডেল এইচ। ডেল ওইভাবে লিখবা না, ফারানা, ডেল এইভাবে লিখবা, যে এই সাইনটা লিখবা, ঠিক আছে? ডেল এইভাবে লিখবা পরীক্ষার খাতায়, ডেল এইচ। ওকে, আর একটা উদাহরণ যদি দেই, এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। সাপোজ নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন, 2NO 2NO। এখন এইখানে উৎপন্ন হয় হচ্ছে 180 কিলোজুল, বিক্রিয়কে উৎপন্ন হয়, কথাটা বুঝতে হবে, বিক্রিয়কে 180 কিলোজুল উৎপন্ন হয়। দ্যাট মিনস ডেল এইচটা হচ্ছে H1 মাইনাস H2, দ্যাট মিনস 180 মাইনাস 0, তাহলে কত আসতেছে? 180 কিলোজুল। দ্যাট মিন এটা তাহলে পজিটিভ আসতেছে না? পজিটিভ কোন বিক্রিয়ায় ডেল এইচ এর মান পজিটিভ হয়? তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ এর মান পজিটিভ হয়। আজকে অনেক নেট প্রবলেম হচ্ছে আমার। হ্যাঁ, রেকর্ডেড থাকবে, হ্যাঁ, তোমরা টেনশন নিও না, সুন্দরভাবে পরবর্তীতে করে নিও, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। পুষ্পা, এই ক্লাস করো, ক্লাস করো, প্রথম থেকে করো, হঠাৎ করে আসলে হবে না, সুন্দরভাবে তোমরা যারা পরে আসছো প্রথম থেকে দেখা স্টার্ট করো, ঠিক আছে? তো এটা হচ্ছে ডেল এইচ এর মান কি হবে? নেগেটিভ হবে, এটা মাইনাস সাইন, ঠিক আছে? এটা মাইনাস সাইন। তো এটা তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। তাহলে একটু আলোচনা করি, দেখো, খেয়াল করো। তাপের উপর ভিত্তি করে বিক্রিয়া দুই ধরনের, একটা তাপ উৎপাদী, একটা তাপহারী বিক্রিয়া। দিকের উপরে ভিত্তি করে রিয়াকশন দুই ধরনের, একটা হচ্ছে উভমুখী আর একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, ঠিক আছে? এগুলো সুন্দরভাবে উদাহরণ দিছি। এখন আর একটা রিয়াকশন আছে, সেটা হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। কি, আবারও বলতেছি, ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স। এইটাই মূলত এই অধ্যায়ের মেল আলোচনা, রেডক্স আর হচ্ছে নন রেডক্স। যে বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর হয় সেটা হচ্ছে রেডক্স বিক্রিয়া, আর যে বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর হয় না সেটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। ডেলটা আবার বুঝাই দেন স্যার। ডেল মানে হচ্ছে পরিবর্তন, এটা হচ্ছে তাপের পরিবর্তন, ঠিক আছে? তাপের পরিবর্তন, বিক্রিয়কের তাপ মাইনাস উৎপাদের তাপ, ঠিক আছে? সাপোজ এখানে বিক্রিয়কে কত আছে? 180 কিলোজুল তাপ আছে, তো বিক্রিয়কের তাপ মাইনাস উৎপাদে কত? কিছু নাই, দ্যাট মিনস 0। তাহলে 180 মাইনাস 0, 180 কিলোজুল। আশা করি বুঝতে পারছো, বুঝলে একটু রেসপন্স দাও। স্যার ক্লাস এত লেটে কেন হয়েছে? এটার অ্যান্সারটা দিছি, একটু টেকনিক্যালি প্রবলেম হয়েছিল, ঠিক আছে, এই কারণে। হ্যাঁ, নন রেডক্স। বুঝলে একটু রিপ্লাই দাও, না বুঝলে বলো। কোনো ঝামেলা আছে নাকি বলো। ওকে, এখন হচ্ছে আমরা জারণ মান নিয়ে, জি স্যার ক্লিয়ার। ওকে, এই সবাই বলো ক্লিয়ার কিনা। জারণ মান নিয়ে একটু আলোচনা করবো, একদম সিম্পলি ভাবে দেখাবো, খেয়াল করো। জারণ মান মুখস্থ করা লাগবে না। ধাতু সময়, তোমাদের বইটা একটু সামনে নাও, 87 পেজ বের করো, 87 পেজ, 87 পেজটা বের করো। সাতাশি পেজে দেখো ইয়া আছে, আয়ন আছে না? হ্যাঁ স্যার ক্লিয়ার, নো ঝামেলা, হ্যাঁ রাইট। ওকে,
তাহলে 87 পেজের যে আয়নগুলো আছে না, ওইটা একটু দেখো তো বই। আয়নগুলো পাইছো পঞ্চম চ্যাপ্টারে, আয়নগুলো পাইছো না? ওইটা সম্পূর্ণটা মুখস্থ করবা। কার্বনেটের -2, সালফেটের -2, নাইট্রেটের -1, ঠিক আছে, হাইড্রোক্সিলের -1, অর্থাৎ ধাতব যৌগমূলকে আধান সংখ্যাই হচ্ছে জারণ সংখ্যা। এখানে এই পার্টটা একটু লেখা আছে, এখানে খেয়াল করো। এই যে আধান বিশিষ্ট আয়নে পরমাণুর মোট জারণ সংখ্যা আধান সংখ্যা সমান হয়। এই চারটা ফুললি মুখস্থ রাখতে হবে, কিন্তু আমি বলবো একটু টেকনিক্যালি মুখস্থ করার জন্য। খেয়াল করো আমি বিষয়টা কিভাবে বোঝাইতেছি, একটু খেয়াল করো। সাপোজ হালিনাকে রুবি ছেঁচে ফেলেছে, আচ্ছা এটা করাইছিলাম না চতুর্থ চ্যাপ্টারে। এরা হচ্ছে ক্ষার ধাতু উইদাউট হাইড্রোজেন। হাইড্রোজেন একটু ভিন্ন প্রকৃতির, এ বাদে এর কথাটা পরে আসতেছি। তো এরা ক্ষার ধাতু না, ক্ষার ধাতুর জারণ মান +1। ক্ষার ধাতুর জারণ মান কত হবে? +1। মৃৎ ক্ষার ধাতুর যোজনী +2, জারণ মানও +2। ফার্স্টের লাইনটাই তো এটা লেখা আছে যে ধাতু সমূহের জারণ মান পজিটিভ, অধাতুর জারণ মানটা হবে কি? নেগেটিভ। ওকে, মাহারিন আক্তার পাই নাই, পাও নাই কেন? স্যার আমি প্রি টেস্ট এক্সামে কেমিস্ট্রিতে 91 পাইছি। লিলি, ভেরি গুড, 91 পাইছে, এটা 100-এ কনভার্ট করতে হবে, ঠিক আছে? আমি ইনশাল্লাহ চেষ্টা করব, আমার জায়গা থেকে চেষ্টা করব, ঠিক আছে? আর একটু আর কিভাবে লিখতে হয় আমাকে মনে করাই দিবা, ঠিক আছে? কিভাবে লিখতে হয় ওই জিনিসগুলো একটু আলোচনা করব। ওই কিছু কিছু প্রসেস আছে, ওইভাবে লিখলে স্যাররা একটু অ্যাট্রাকটিভ হয়, হ্যাঁ, ওইভাবে লিখতে হবে। তো এরা হচ্ছে ক্ষার ধাতু, এদের প্রত্যেকের যোজনী +1, প্রত্যেকের যোজনী কি 1, জারণ মানও +1। জারণ মান কত? +1। আশা করি বুঝতে পারছো। যোজনী তো 1, জারণ মান কি হবে? +1 হবে। তাই যে পরেরটা কি হবে? বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। এই যে এই কটার কত? এই কটা হচ্ছে +2, জারণ মান কত? +2। আধান সংখ্যায় জারণ সংখ্যা, আধান সংখ্যা বলতেছি, যোজনীটা এখানে কি? জারণ সংখ্যা। আশা করি বুঝতে পারছো ইনশাল্লাহ। ওকে, এখন একটু বইয়ে যাই। এই বইয়ের পেজটা আছে 149, 149 পেজ। 149 পেজটা একটু বের করো। বের করছো? এখন খেয়াল করো, ধাতু সময়ের জারণ সংখ্যা ধনাত্মক, অধাতুর জারণ সংখ্যা ঋণাত্মক। আশা করি বুঝতে পারছো এটা। ঠিক আছে, এখন দেখো এখানে কি দেয়া আছে, এই যে নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। নিরপেক্ষ আর মুক্ত কারা? নিরপেক্ষ আর মুক্ত কারা? ও আচ্ছা, প্র্যাকটিক্যালে 5 মার্ক কমে গেছে। আচ্ছা, ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। প্র্যাকটিক্যাল তোমরা 25-এ 25ই পাবা আশা করা যায়। হ্যাঁ, প্র্যাকটিক্যাল নর্মালি হয়, এসএসসি লেভেলে খুবই নর্মাল প্র্যাকটিক্যাল হয়, অতটা প্যারা নেওয়ার দরকার নেই। ওকে, খেয়াল করো তো নিরপেক্ষ কারা? নিরপেক্ষ জিনিসটা একটু বুঝতে হবে। নিরপেক্ষ হচ্ছে সাপোজ সোডিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ NaCl, এটার সম্পূর্ণটা মিলে হচ্ছে 0 হবে। সম্পূর্ণটা মিলে কত হবে? 0 হবে। সোডিয়ামের +1 আর ক্লোরিনের -1, সম্পূর্ণটা মিলে কত হবে? 0 হবে। বুঝতে পারছো না? বুঝো নেই? সোডিয়ামের +1
আর ক্লোরিনে হচ্ছে -1। ধাতব হ্যালাইডে হ্যালোজেনের জারণ মান হচ্ছে -1। স্যার আপনি আগের ক্লাসে অর্গানিক কেমিস্ট্রি এর মাইন্ড ম্যাপ পিডিএফটা দিয়েছেন, ওইটা কি লিখছে, অ্যাক্সেস করা যায় না। অ্যাক্সেস করা যায় না, কেন যায় না? আচ্ছা দেখবো না পরে। ঠিক বলছো, আমিও পাই নাই। আচ্ছা আমি পাঠাই দিব না, দেখি পিডিএফ আকারে দিয়ে দিব না। তো এইটার সোডিয়ামের জারণ মান +1, ক্লোরিনের জারণ মান -1। ঠিক আছে, তাহলে সোডিয়াম আর ক্লোরাইন সম্পূর্ণটা মিলে হচ্ছে 0। প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে সেম। ঠিক আছে, প্রত্যেকটা যৌগের ক্ষেত্রেই সেম হবে এরকম। কিন্তু আমি যদি এখন বলি সোডিয়ামের জারণ মান কত, শুধু সোডিয়াম যদি এরা একসাথে থাকে, সোডিয়াম আর ক্লোরিন একসাথে আছে না, সোডিয়ামের জারণ মান +1, ক্লোরিনের জারণ মান -1, তাহলে শুধু সোডিয়াম একা থাকলে তার জারণ মান হচ্ছে 0 নিরপেক্ষ থাকলে। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই, আমি খেয়াল করো, একটা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। সাপোজ সোডিয়াম এইভাবে আছে প্লাস ক্লোরিন আছে, তাহলে NaCl হবে। এখন এই যে NaCl হলো, একটু সমতা করলে এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, সমতা হয়ে গেল। এখানে সোডিয়ামের জারণ মান 0, খুবই গুরুত্বপূর্ণ। এখানে সোডিয়ামের জারণ মান কত, 0। ক্লোরিনের জারণ মানও কত, 0। সোডিয়াম ক্লোরাইডের সম্পূর্ণটা মিলে 0, বাট সোডিয়ামের একার +1, সোডিয়াম ক্লোরিনে একার -1, সম্পূর্ণটা মিলে হচ্ছে কত, 0। এই কারণে বলছে নিরপেক্ষ যৌগ বা মুক্ত মৌলে জারণ মান কত হবে, 0 হবে। আশা করি বুঝছো, না বুঝলে বলো। একা একা যে আছে ওর জারণ মান 0 হবে, নর্মাল। একা যে থাকবে তার জারণ মান 0 হবে। কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ, এইখানে ক্লোরিন 0, বাট এখানে হচ্ছে দেখো কারো সাথে যদি থাকে ক্লোরিন তার হচ্ছে -1, সোডিয়ামও যদি কারো সাথে থাকে তার +1 হবে। ওকে, এখন বয়ে যাই, দেখো আচ্ছা আধান বিশিষ্ট এটা বলা হয়েছে, ওই যে 87 পেজটা বের করবা 5 অধ্যায়, 87 পেজে কয়েকটা আছে একদম ডিরেক্ট মুখস্থ করে ফেলবা। সালফেট, নাইট্রেট, কার্বনেট, ঠিক আছে, হাইড্রোক্সিল, এগুলা। এখন এই যে ক্ষার ধাতুর, এটা বলছি একটু আগে, ক্ষার ধাতুর +1, মৃৎ ক্ষার ধাতুর কি হবে +2 যোজনী। ঠিক আছে, ধাতব হ্যালাইড এটাও বলছি, হ্যালোজেন 17 নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপের জারণ মান -1। তারপরে অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1। আচ্ছা এটা একটু বোঝাই, ওকে এটা একটু বোঝাই, খেয়াল করো। এটা আগে বলছিলাম কোন একটা চ্যাপ্টার করার সময়, 3 অধ্যায় করার সময় মনে বলছিলাম, হাইড্রোজেন যখন ধাতুর সাথে থাকবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, হাইড্রোজেন যখন ধাতুর সাথে থাকবে, হাইড্রোজেন অধাতুর মতো আচরণ করবে, তখন হাইড্রোজেনের জারণ মান -1। আবারও বলতেছি, হাইড্রোজেন যখন ধাতুর সাথে থাকবে তখন হাইড্রোজেনকে নিজে দাবি করবে যে আমি অধাতু, ঠিক আছে, তখন হাইড্রোজেন জারণ মান -1। বাট হাইড্রোজেন যখন অধাতুর সাথে থাকবে, যেমন হচ্ছে HCl, এখানে ক্লোরিন অধাতু গ্যাস, যখন হাইড্রোজেন ক্লোরিনের সাথে আছে তখন এই হাইড্রোজেনের জারণ মানটা হচ্ছে +1, আর ক্লোরিন -1 তো বললামই। ঠিক আছে, এইভাবে বুঝতে হবে। তো ধাতু সমূহের সাথে যদি থাকে হাইড্রোজেন তখন হচ্ছে -1, অধাতুর সাথে থাকলে +1। আশা করি বুঝতে পারছো। এগুলো খাতায় কিভাবে লিখবো, 4টা তো লিখাই আছে, আজমির হক 149 পেজ, ওই 4টা লিখা আছে। ঠিক আছে, ওকে আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে যুগপদ ঘটে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি এইবার এক্সামে এসএসসিতে না আসে এক্সামই হবে না, 100% আসবে। জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে যুগপদ ঘটে, জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে যুগপদ ঘটে। মানে এই কথাটা অনেকের কাছে একটু ইউনিক লাগতে পারে, একই সাথে হয় মানে জারণ হইলে বিজারণ অবশ্যই হবে, নাহলে পসিবল না। জারণ মানে একটু পরে বলতেছি, একটু 1 মিনিট টাইম দাও, একটু পরে বলতেছি।
আসলে জারণ মানে হচ্ছে ছাড়ন বা ইলেকট্রন ত্যাগ করা। তো ইলেকট্রন কারে ত্যাগ করবে ভাই? কেউ যদি গ্রহণ করার মতো না থাকে, দ্যাট মিনস যে ছাড়বে সেই বিক্রিয়াটা জারণ বিক্রিয়া। ওই যে ছেড়ে দিলে ইলেকট্রন, ওই ইলেকট্রনটা যে গ্রহণ করবে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। ওইটাই হচ্ছে এখন আমরা বিক্রিয়াতে দেখব। তো জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে হয় বা যুগপৎ ঘটে, যুগপৎ ঘটে। বুঝতে পারছো? এটা 100% আসবেই আসবে, মিস নাই, মিস নাই। তোমরা যে যে বোর্ডে হয়ে থাকো না কেন প্রত্যেকবার আসে রে, প্রত্যেকটা বার আসে। আর ওইখানে যেটা বলছিলাম না, হাইড্রোজেনের জারণ মান কখন প্লাস হবে কখন মাইনাস হবে, হ্যাঁ, আমার প্রি টেস্টে আসছে, সব সময় আসবে এটা, সব সময় আসবে লিলি, সব সময়তেই আসবে এটা। আর হচ্ছে লাসাতেলের নীতি, লাস্টে একটা টার্ম আছে, ওটা সুন্দরভাবে একবারে এইখানে দাঁড়ায় মুখস্থ করাই দিব তোমাদের, প্যারা নাই। স্যার প্রি টেস্টে এই চ্যাপ্টার থেকে কোশ্চেনই করে নাই, কেন করে নাই? তাহলে তো একটু অসুস্থ স্কুল। এটা অবশ্যই আসবে। প্রি টেস্টে কি ছিল এই অধ্যায়? ভালো করে দেখো, এই অধ্যায় থাকলে তো অবশ্যই অ্যান্সার করার কথা। আমার প্রি টেস্টে এই কোশ্চেনটা আসছে, আসবে তো, অবশ্যই আসবে। আচ্ছা, তাহলে স্টার্ট করা যায়। জারণ বিজারণ বিক্রিয়া তাহলে ঘটে তো বুঝলাম, কোন কোন বিক্রিয়ায় ঘটে ওইটা একটু জেনে নিই, আর বাকি সব কিছুতে ঘটে না। 4টা টাইপের বিক্রিয়া আছে যে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে থাকে। 1 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া? সংযোজন। 2 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে, সরি 2 নাম্বার না, নাম্বার 2, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া। 3 নাম্বারটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। 3 নাম্বারটা কি হবে? প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। 4 নাম্বারটা হচ্ছে দহন বিক্রিয়া, 4 নাম্বারটা হচ্ছে দহন বিক্রিয়া। ঠিক আছে, বিক্রিয়া। আশা করি বুঝতে পেরেছ। একটা একটা করে উদাহরণ দিব। 11 থেকে কোশ্চেন করছে বেশি। ও ভালো কথা, এই ভালো একটা প্রশ্ন করছে। আপনি কোন স্কুলে পড়েন তাহলে? 11 ভালো করে দেখো, যত বড় কোশ্চেনই করুক না কেন ওই চার্টের বাইরে নাই, মাইন্ড ম্যাপটার সেট রাখবা মাথার মধ্যে, আশা করি কোনো প্যারা হবে না। আর যত বড় আইনস্টাইন এসেও প্রশ্ন করলে অন্তত 9-10-এ ওই চার্টের বাইরে আর হবে না প্রশ্ন। আর তোমাদের বলেও দিছি কি প্রশ্ন আসবে কোনটা। তো লাস্টের ক্লাসটা আমি একটু মন মতো নিতে পারি নাই, এসি অফ ছিল, আর এই দিকটা আমি ঘামাইতেছি, ভালো একটা প্যারা হয়েছিল, আজকে এসি অন আছে। আচ্ছা যাই হোক, ওকে 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 স্টার্ট করি। আচ্ছা সংযোজন, আচ্ছা সংযোজনের মধ্যে একটা কথা আছে, কেউ কি বলতে পারো সংযোজন আর সংশ্লেষণ বিক্রিয়াটা কি? আচ্ছা এই ক্লাসটা দুটোতে নিব, আজকে জারণ বিজারণ বিক্রিয়াটা নিয়ে আলোচনা করব, দেন নেক্সট লাসা তেলিয়া নিয়ে, ঠিক আছে? BCSIR স্কুল অ্যান্ড কলেজ, আচ্ছা যাই হোক। আচ্ছা একটু খেয়াল করি, সংযোজন কি, সংযোজন বিক্রিয়া কি? সাপোজ দুটা যোগ হবে, সংযোজন মানে দুটা যোগ হবে, দ্যাট মিনস Mg প্লাস O2 ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। খেয়াল করো, এটাকে সংযোজন বলবো, এটা সংযোজন প্লাস সংশ্লেষণ। খেয়াল করো ঠান্ডা মাথায়, এটাকে বলবো সংযোজন, সংযোজন 2 সংশ্লেষণও বলবো, ঠিক আছে? বাট শুধু সংযোজন কোনটা? যেমন FeCl, FeCl2 প্লাস Cl2 FeCl3। তাহলে তাহলে একটু সমতা করলে, একটু সমতা করা যাক, এখানে 2 দাও, এখানে 2 দাও, তাহলে কত আসতেছে? Fe 2টা, ক্লোরিন 4 আর 2 6, ঠিক আছে? এই দেখো
দুটো মৌল বা যৌগ যুক্ত হয়ে যদি কোনো একটা যৌগে পরিণত হয় সেটা হচ্ছে সংযোজন। বাট একাধিক মৌল শুধু শুধু যদি মৌল হয় সেটাকে বলবো হচ্ছে সংশ্লেষণ। এটাকে কি বলবো, এই যে একটা মৌল, বাট এখানে দেখো যৌগ আছে আর মৌল আছে, তো এটার নাম হচ্ছে সংযোজন। এটার নাম কি? সংযোজন। ঠিক আছে, আর এটাকে বলবো হচ্ছে সংশ্লেষণও বলা যাবে, সংযোজনও বলা যাবে, বাট সংশ্লেষণ বলাটা বেটার। কারণ কি, দুটো মৌল একসাথে যুক্ত হয়ে যদি একটি যৌগে পরিণত হয় সেটি হচ্ছে কি? সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে দেখো, শুধু ম্যাগনেসিয়াম মানে কি? শুধু মৌল। অক্সিজেন মানে কি? শুধু মৌল। আশা করি বুঝতে পারছো। দুই বা ততোধিক রাসায়নিক পদার্থ বিক্রিয়া করে একটি মাত্র উৎপন্ন করলে তাকে সংযোজন বিক্রিয়া বলে। আর শুধু মৌলিক পদার্থ, ভেরি গুড, সাবাস। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে বলো। কোনো ঝালেমা আছে নাকি একটু বলে ফেলো। কোনো প্রবলেম থাকলে বলো, আর বুঝে থাকলে বলো বুঝছি। নেক্সটে যাব। এখন হচ্ছে বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া, বিয়োজন আর বিশ্লেষণ, এই দুটা জিনিস। নো স্যার, কোনো ঝালেমা নেই। ওকে ইসাজাহান, ওকে। বিয়োজন বিক্রিয়া, বিয়োজন মানে ভেঙে যাবে। সেম আমি উদাহরণ যদি দেই, আচ্ছা সেম না দেই, সাপোজ PCl5, এটা ভেঙে PCl3 প্লাস Cl2 এটা উৎপন্ন হইতেছে। তো একটা যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগে যদি উৎপন্ন হয় সেটাকে বলবো হচ্ছে বিয়োজন বিক্রিয়া। আশা করি বুঝতে পারছো। আর বিশ্লেষণ বিক্রিয়াটা কি? বিশ্লেষণ বিক্রিয়াটা হচ্ছে একটা, সাপোজ সোডিয়াম ক্লোরাইড যদি সোডিয়াম ক্লোরাইড যদি ভেঙে যায় তাহলে সোডিয়াম প্লাস ক্লোরিন সমতা করলে 2 অন্যভাবেও সমতা করা যায়। ঠিক আছে, আমার এটা মনে করলাম যে করবো তাই করলাম। ঠিক আছে, অন্যভাবেও সমতা করা যায়। তাহলে একটু খেয়াল করো, বিশ্লেষণ মানে একটা যৌগ ভেঙে একাধিক মৌলিক পদার্থ উৎপন্ন হয়েছে। তাহলে এই বিক্রিয়াটাকে কি বলবো? এই বিক্রিয়াটাকে বলবো হচ্ছে বিশ্লেষণ বিক্রিয়া। আরে আল্লাহ, এই বিক্রিয়াটাকে কি বলবো? বিশ্লেষণ বিক্রিয়া। আশা করি বুঝতে পারছো। এটাতেও কোনো ঝালেমা আছে নাকি একটু বলো। আশা করি নেই। আর এখানে আর একটা মার্কে প্রশ্ন আসে, এই যে এইটা দিয়ে আসে, প্রত্যেক সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু প্রত্যেক সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয়। খেয়াল করো, এটা কিন্তু মার্কে আসে। দেখো, প্রত্যেক সংশ্লেষণ, এটা সংশ্লেষণ, এটা সংযোজন বলতে পারো, কোনো সমস্যা নেই। প্রত্যেক সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, বাট প্রত্যেক সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ না। এই বিক্রিয়াটার সংশ্লেষণ নয়, এটা সংশ্লেষণ নয়। আশা করি বুঝতে পেরেছো। কোনটা আজমের হক, কোনটা বোঝাবো বলো? এটা আবার এটা, আচ্ছা আবারও বলতেছি। এই বিক্রিয়াটাকে বলবো সংযোজন। যোগ হইলে সংযোজন, আর যদি মৌলিক পদার্থ যুক্ত হয় তাহলে সংশ্লেষণ। তাহলে প্রত্যেক সংশ্লেষণ বিক্রিয়ায় কি হবে? সংযোজন বিক্রিয়া। বাট প্রত্যেক সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ নয়, কারণ এটা তো সংশ্লেষণ না। হ্যাঁ, মৌলিক পদার্থ যুক্ত হয় নাই, মৌলিক পদার্থ যুক্ত না হলে সংশ্লেষণ নয়। এই কোশ্চেনটাও আসছে এবার শর্ট কোশ্চেনে, একটু ব্যাখ্যা দিয়ে লেখো। হ্যাঁ, শর্ট কোশ্চেনে যদি আসে উদাহরণ দিবা, ভালো কথা। হ্যাঁ, 2 প্যারাতে লেখার চেষ্টা করবা শর্ট কোশ্চেনগুলা। মনে পড়লো বলে দিলাম।
হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। ওকে 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 ওকে, আগাই তাহলে, সামনের দিকে আগাই। আশা করি বুঝতে পারছো। সেম ভাবে এখানে প্রত্যেক বিশ্লেষণ বিক্রিয়ায় বিয়োজন বিক্রিয়া, এটাকে বিয়োজনও বলা যাবে, ভাঙলেই বিয়োজন, ভাঙলেই বিয়োজন। প্রত্যেক বিয়োজন বিক্রিয়ায় সরি, প্রত্যেক বিশ্লেষণ বিক্রিয়ায় বিয়োজন বিক্রিয়া, কিন্তু প্রত্যেক বিয়োজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয়, বিশ্লেষণ বিক্রিয়া নয়। বিশ্লেষণ মানে হচ্ছে একদম মৌলিক পদার্থে ভাঙতে হবে। বিশ্লেষণ মানে কি, একদম মৌলিক পদার্থে ভাঙতে হবে। ওকে ওকে, ডান ডান। বিশ্লেষণ হচ্ছে যে একটা যৌগ ভেঙে মৌলিক পদার্থ আসবে। সাপোজ সোডিয়াম একটা মৌলিক পদার্থ, ক্লোরিনও একটা মৌলিক পদার্থ, তাই না? আশা করি বুঝতে পারছো। সামনে আগাই তাহলে। ওকে, এখন দেখো প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন 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 মানে কি জানো? প্রতিস্থাপন মানে তোমাদের একটু প্র্যাকটিক্যালি বোঝাই যে এটা হচ্ছে একটা বক্স, বোঝা যায়? আচ্ছা না বোঝা, একটু রেড কালার নেই, হ্যাঁ ইয়েলো কালার নেই, এটা হচ্ছে একটা বক্স, ঠিক আছে, ইয়েলো কালারের। এখন এটা হচ্ছে আর একটা বক্স। এই বক্সের কাছে যদি যায়, এটাকে যদি সরাই দেয়, সেটাকে হচ্ছে বলবো প্রতিস্থাপন, স্থান পরিবর্তন। বুঝতে পারছো আশা করি। একটু খেয়াল করো তো তাহলে। সাপোজ জিঙ্ক প্লাস H2SO4, জিঙ্ক প্লাস H2SO4, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। ওকে, জিঙ্কটার পজিটিভিটি অনেক বেশি, হাই। কার থেকে? হাইড্রোজেন থেকে। তাহলে হাইড্রোজেন এই যে দেখছো এ অধাতুদের সাথে আছে, নিজের ধাতু মনে করতেছে, কিন্তু ও ধাতু না। হ্যাঁ, এটাও বলা যাবে কম সক্রিয় মৌল অধিক সক্রিয় মৌল দ্বারা প্রতিস্থাপিত হয়, এর সক্রিয়তা বেশি। এখন একে সরাই দিবে, হাইড্রোজেনকে কি করবে? সরাই দিবে। সরাই দিয়ে এই যে হাইড্রোজেনের জায়গাটা দখল করে নিল, আর এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করে সরাই দিল। এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, আর একটু বলে দিই, এটা খ মার্কে আসে, অনেক আসে, আমি দেখছি। খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ কপার প্লাস H2SO4, এই সালফিউরিক অ্যাসিডটা তীব্র অ্যাসিড, ডার্ক সলিউশন, গাঢ় দ্রবণ, ঠিক আছে, গাঢ় দ্রবণ। রিয়াকশনটা কি হবে আমাকে একটু বলো, দেখি কে কে পারে। এটা রিয়াকশনটা ফার্স্ট বলো, দেখি কে কে পারে। স্যার পড়ানোর আগেই দেখি সবাই সংজ্ঞা বলে দিচ্ছে, ভেরি গুড, পারলে অবশ্যই বলবে, সমস্যা নেই। এইটা বলো দেখি। আর যারা অর্গানিক ক্লাসটা করে না রে ভাই, ওরা যে কি মিস করবে, ওরকম ক্লাস পাবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ওরকম ক্লাস অনলাইনে কোথাও পাবে না। কপার সালফেট প্লাস H2, একটা অ্যান্সার পাইছি। আচ্ছা দেখি পুরাপুরি অ্যান্সার পাই নাকি, আমি একটু দেখি। আর কেউ নেই অ্যান্সার দেওয়ার মতো? এটা আচ্ছা পাইলাম। এইটা হচ্ছে নো রিয়াকশন, কোনো বিক্রিয়াই করবে না। দেখছো তোমরা ভুল করলাম,
কোনো বিক্রিয়াই করবে না। এই যে সবাই, আমি জানি এই অ্যান্সারটা দিবে সবাই। আচ্ছা, এইখানে একটু খেয়াল করো, এইখানে যে গাঢ় দ্রবণ দিছি, কিন্তু আমি গাঢ় দ্রবণ দিলে এই কপারটা হাইড্রোজেনটাকে সরাইতে পারে না। গাঢ় যোজনী বুঝি নাই। আচ্ছা দেখো, খেয়াল করো, না বুঝলে দেখো, এই গাঢ় দ্রবণ না, তার মানে হাইড্রোজেনের পজিটিভিটিটা হিউজ থাকে। বুঝতে পারলা? হাইড্রোজেনের পজিটিভিটিটা হিউজ থাকে, দ্যাটস ওয়াই এই কপার হাইড্রোজেনকে সরাইতে পারে না। বাট এইটা যদি ডার্ক সলিউশন না হয়ে নর্মাল যে সলিউশন, হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ এর মান যদি অনেক কম থাকে, ঠিক আছে, যে নর্মাল সলিউশন, গাঢ় দ্রবণ না হয়ে যদি মৃদু হয়, মৃদু, তখন এটা হবে কপার সালফেট প্লাস পানি, সরি হাইড্রোজেন, কপার সালফেট প্লাস হাইড্রোজেন। সবাই অবাক হচ্ছে তাই না? সবাই বলতেছে আরে স্যার আপনি তো কেমিস্ট্রি ভুলে গেছেন। আমার মনে হয় বুঝতে পারছো। এটা যদি মৃদু দ্রবণ হয় তখন কপারটা হাইড্রোজেনকে সরাইতে পারবে, ঠিক আছে। বাট ডার্ক সলিউশন যদি হয়, গাঢ় দ্রবণ হয়, তখন কপারটা হাইড্রোজেনকে সরাইতে পারবে না, তাই এটা বিক্রিয়া করবে না। আর এইটা বিক্রিয়া করবে, সেম জিনিস, দেখছো, জাস্ট এতটুকু পরিবর্তন। হ্যাঁ, তাহলে এখন বলো, হঠাৎ করে যদি ডার্ক সলিউশন দিয়ে দেয়, সবাই কপার সালফেট ইনটু হাইড্রোজেন লেজ আসলে কি হবে? ভুল হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, কেমিস্ট্রি তার রূপ পরিবর্তন করে ফেলে। হ্যাঁ হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। না বুঝলে একটু বলো না ভাই, আর বুঝলে বলো স্যার ক্লিয়ার, কোনো ঝালেমা নেই, বলে ফেলো। মৃদু হচ্ছে হালকা, মৃদু মানে হচ্ছে হালকা, মানে এইটা H2SO4টা অতটা গাঢ়টা না, মৃদু। মৃদু বুঝো না? যেমন তুমি এক গ্লাস পানির মধ্যে তুমি 1 চামচ চিনি দিছো, ওইটা বেশি গাঢ় হবে নাকি ওই সেম গ্লাস পানির মধ্যে তুমি 6 চামচ বা 10 চামচ চিনি দিছো, ওইটা গাঢ় হবে? অবশ্যই এটা গাঢ় হবে, ঠিক আছে। এইটা হচ্ছে মৃদু, এটা একটু পানসে পানসে লাগবে, গ্রামের ভাষায় যেটা বলে। স্যার আবার বুঝাই দেন। ওকে, মৃদু মানে কি এটা তো বুঝতে পারছো, ঠিক না? মৃদু মানে হালকা, মানে H2SO4টা, ঠিক আছে, হালকা, তীব্র না। মৃদু মানে কি? তীব্র নয়। জিঙ্ক ZnD টা বোঝাই দেন। ZnD কই লিখছি? Zn টা কোথায় কোথায়? এটা তো জিঙ্ক সালফেট। এই জিঙ্কের যোজনী কত? জিঙ্কের যোজনী 2। তো এখানে জিঙ্ক আর সালফেটের যোজনীও 2, তাই জিঙ্ক সালফেট প্লাস এই হাইড্রোজেনটা এইখানে সরে গেল। এই হাইড্রোজেনটা কি হলো, এখান থেকে এই যে এখানে সরে গেল। আশা করি বুঝতে পারছো। আর এইটা দেখো, এইটা বুঝতে পারছো? আর ক্লিয়ার হলে বলো। যখন গাঢ় সলিউশন নিব তখন রিয়াকশন করবে না, বাট যখন মৃদু বা কি বলো এটারে হালকা নিব তখন হচ্ছে বিক্রিয়া করে ফেলবে, অর্থাৎ কপার সালফেট প্লাস হাইড্রোজেন। না বুঝলে বলো, বুঝলেও বলো। না স্যার, না মানে কোনটা? ফারহানা একটু ক্লিয়ার করে বলো তো, কোনটা বুঝোনি? লিলি ক্লিয়ার? ওকে, পাইলাম। ওকে, এখন হচ্ছে দহন বিক্রিয়া। দহন মানে হচ্ছে পোড়ানো। লিলি বুঝতে পারছো? না বুঝলে বলো। আচ্ছা, ও এটা, আচ্ছা আবার বলতেছি, মনোযোগ দাও।
যখন কপার সালফিউরিক অ্যাসিড এর সাথে রিয়াকশন করবে, হাইড্রোজেনের এইখানে পজিটিভিটিটা অনেক বেশি থাকে। যখন সালফিউরিক অ্যাসিডটা গাঢ় হয়, সালফিউরিক অ্যাসিডটা কি যদি গাঢ় হয়, তখন এটা কি হয়, এইটার পজিটিভিটিটা অনেক বেশি থাকে কপার থেকে, তাই কপার এই হাইড্রোজেনকে সরাইতে পারে না, তাই এটা কোনো বিক্রিয়া করে না, এটাই বলছি। কিন্তু যখন এই অ্যাসিডটা একটু মৃদু নিব, মৃদু অ্যাসিড, পিএইচ এর মান কি হবে, একটু বেশি থাকবে এইটার থেকে, ঠিক আছে, তখন এই কপার তখন হাইড্রোজেনটাকে সরাইতে পারবে, তখন হাইড্রোজেনের পজিটিভিটিটা কমে যায়, ঠিক আছে। দ্যাটস ওয়াই এই কপারটা হাইড্রোজেনটাকে সরায়, কপার সালফেট আর হাইড্রোজেন উৎপন্ন করে। আশা করি বুঝতে পারছো। তো এটাতে রিয়াকশন করে না, কারণ এই হাইড্রোজেনটাকে সরাইতে পারে না, কারণ এই হাইড্রোজেনটা তীব্র অ্যাসিড, তো এই তীব্র অ্যাসিড পিএইচ এর মানটা কম থাকার কারণে এই হাইড্রোজেনকে সরাইতে পারে না। বুঝতে পারছো? এটা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ তোমরা এভাবে মাথায় রাখতে পারো, যদি H2SO4 এর গাঢ় দ্রবণ হয় তখন কোনো বিক্রিয়া করবে না, বাট H2SO4 এর মৃদু দ্রবণ হলে কপারটা বিক্রিয়া করবে, এতটুকুই। হ্যাঁ, গাঢ়টা দিলে নো রিয়াকশন লিখতে হবে। আর যদি কোনো কিছু লেখা না থাকে, তখন রিয়াকশন করে দিও, সমস্যা নাই। বুঝতে পারছো? আর যদি কোনো কিছু লেখা না থাকে, বেস্ট ওয়েটা হচ্ছে দুটোই বলে দেওয়া যে যদি গাঢ় H2SO4 হয় তাহলে কোনো বিক্রিয়া করবে না, আর যদি মৃদু হয় তাহলে বিক্রিয়া করে এটা হবে, এটা বলে দেওয়া উচিত, ঠিক আছে? ওফ, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, ওকে ওকে, বুঝছো তো, আসলে বুঝছো? তার মানে দেখছো তোমরা একটা জিনিস জানতে না, এটা জেনে ফেললে। ওকে ওকে, এখন খেয়াল করো, এখন হচ্ছে দহন বিক্রিয়া। কি বিক্রিয়া? দহন বিক্রিয়া। দহন মানে হচ্ছে অক্সিজেনের সাহায্যে পোড়ানো, অক্সিজেনের সাহায্যে কি পোড়ানো। সাপোজ CH4 প্লাস O2, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, ঠিক আছে। তো এখানে 2 দিতে হবে, এই আর কি। শুধুমাত্র মিথেন না, অ্যালকেনকে যে কোনো একটা অ্যালকিন অ্যালকাইন যে কোনো হাইড্রোকার্বনকে পোড়াইলেই কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হয়, ঠিক আছে। এটা একটু মাথায় রাখো। আর সমতা কিন্তু মাস্ট করতে হবে। আচ্ছা, আর জারণ মান নির্ণয়টা শেখাবো, আর জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে যুগপদ ঘটে এটা শেখাবো। স্যার যদি মানতে না চান, যে কোনো রিয়াকশন হবে না। এই মানবে না কেন খোকা? তুমি সুন্দরভাবে বলে দিবা, স্যার এটা যদি গাঢ় H2SO4 হয় তাহলে কোনো বিক্রিয়া করবে না, কারণ হাইড্রোজেনকে কপার সরাইতে পারবে না। যদি মৃদু দ্রবণ হয়, মৃদু হালকা মানে পিএইচ এর মান অনেক বেশি থাকবে H2SO4 এর, ঠিক আছে। যদি এটা হয়ে থাকে তখন হচ্ছে হাইড্রোজেনকে সরাই দিবে। পিএইচ স্কেল জানো? পিএইচ স্কেল সম্পর্কে আইডিয়া আছে? পিএইচ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলে। লগটার বেসটা 10 থাকবে। পিএইচ স্কেলটা হচ্ছে এই টাইপের হয়ে থাকে। এটা তোমাদের ইসে ছিল, কি বলে, নবম অধ্যায় ছিল। পিএইচ স্কেলটা হচ্ছে এই টাইপের হয়ে থাকে, খেয়াল করো। একদম 7 থেকে স্টার্ট হয়। 7 হচ্ছে নিরপেক্ষ, 7-এর যত বেশি হবে তত বেশি ক্ষার, যদিও 14 পর্যন্ত থাকে। আর ক্ষার 7-এর যত নিচে হবে তত তীব্র অ্যাসিড। তার মানে এই দিকে গেলে অ্যাসিডের প্রবণতাটা বাড়ে, বাম দিকে গেলে কি হবে, অ্যাসিডের প্রবণতা কি হবে, বাড়ে। ডান দিকে গেলে ক্ষারের প্রবণতা বাড়ে। লিলিফ না স্যার কোনটা একটু বলো না, কোনটা বুঝুনি?
তো দহন বিক্রিয়া বুঝতে পারছো, আরো অনেক অনেক দহন বিক্রিয়া আছে। সালফার প্লাস অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। তো এগুলো হচ্ছে দহন বিক্রিয়া। অক্সিজেনের সাহায্যে পোড়াইলে সেটা কি হবে, দহন বিক্রিয়া হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে কমেন্ট করে বলো আমাকে কোনটা বুঝোনি, আমি বুঝাই দিতেছি। আচ্ছা স্যার বুঝেছি, ওকে ওকে। ওকে স্যার, যেমন মোটরসাইকেল 8 কার্বন বিশিষ্ট অকটেন বাতাসে উপস্থিতি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ব্লাস্ট হয়ে শক্তি উৎপন্ন করে। অকটেন আরও সব কিছুই, অ্যালকোহল, মানে যেগুলো হাইড্রোকার্বন থাকবে সেগুলোই দাহ্য পদার্থ। বুঝতে পেরেছ? যে মদ আছে না, মদও তো জলে আর কি। আর এই যে হ্যান্ড স্যানিটাইজারের মধ্যে অ্যালকোহল থাকে না, ওই অ্যালকোহলটাও কি দাহ্য পদার্থ। ওকে ওকে। এখন হচ্ছে আমরা সুন্দরভাবে একটা রিয়াকশন শিখব, জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে যুগপদ ঘটে। একদম ক্লিয়ার হয়ে যাবে। আমি মাত্র দুইটা লাইন বুঝাবো, এইভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবা, ঠিক আছে? খেয়াল করো। তোমরা বলছিলা বেয়ার পরীক্ষা নাই, তারপরে কি জানি আর একটা ইথিনের মনোমান নিছিলাম, বলছিলা নাই। বেয়ার পরীক্ষা করাইছি তো, আজমির হক করাইছি। ওইটা ভালো করে দেখো, বিয়ার পরীক্ষাটাই তো যে ব্রোমিন টেস্ট না, ওটা করাইছি, বিক্রিয়ার ইসের মধ্যে আছে, ক্লাসে দেখো আছে, ওটা করাইছি। ওকে, আমরা এখন খেয়াল করি। জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে যুগপদ ঘটে। এই যে এখান থেকে স্টার্ট হইতেছে। সাপোজ তোমাকে জিঙ্ক প্লাস H2SO4 এটা বিক্রিয়া করতে বলছে। হয়েছে জিঙ্ক সালফেট প্লাস, এটা এস কিন্তু, ঠিক আছে, এটা হচ্ছে এস, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। তাহলে জিঙ্ক, এই হাইড্রোজেন, আচ্ছা একটু খেয়াল করো, এখানে খুবই গুরুত্বপূর্ণ। এখানে জিঙ্কের জারণ মান 0, একা আছে, তাই জিঙ্কের সাথে কেউ নাই, তাই এর জিঙ্কের জারণ মান 0। বাট এইখানে জিঙ্কের জারণ মান +2, জিঙ্কের জারণ মান +2, আর সালফেটের জারণ মান -2, সম্পূর্ণটা মিলে SO4 মিলে -2। রিভার্স বিক্রিয়া করাইছিলেন স্যার? এই রিভার্স বিক্রিয়া তো বই নেই স্যার। উডস বিক্রিয়া তো ওইটা দরকার ছিল না, করলে করাই দিব, সমস্যা নাই। একদম শোনো, অর্গানিক কেমিস্ট্রিটা অনেক বড়। তোমরা যদি আলোচনা করতে যাই 3-4 ক্লাসে 9-10 লেভেলেরও শেষ হয় না। আমি তো অনেক কিছুই আছে করাইনি, ঠিক আছে, বহুত কিছু আছে তোমাদের আমি করাইনি, ঠিক আছে। তাও বইয়ের বাইরে যেগুলো দেখো, বইয়ের বাইরে অনেক কিছু করাইছি। উডস বিক্রিয়া বই আছে বলো? বইয়ে কিন্তু নেই উডস বিক্রিয়া, ঠিক আছে, করলে করাই দেওয়া যাবে, সমস্যা নেই। বাট আমি মেন যে টপিকটু, যে তোমাদের মাইন্ড ম্যাপ যেটা দরকার ছিল অর্গানিক কেমিস্ট্রি ভয় পাওয়ার মতো, ওইটা অন্তত করাই দিছি। তো এত অল্প টাইমে এই যে ক্লাস দেখো কয়টাই বা পাবো, পুরাটা কাভার দিতে গেলে ওই সব করাইলে বাকি চ্যাপ্টারটা কখন করাবো বলো? যদি আমি টাইম পাই তখন আর একটু ডিটেলস নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। তারপরে নামকরণও তো করাইনি তোমাদের, নামকরণ করাইছি, নামকরণ তো বইয়ে নেই। হ্যাঁ, আমার উচিত করানো, বাট আমার তো ওই টাইমটা থাকতে হবে। আশা করি বুঝতে পারছো, আমি মনে হয় বুঝাই বলতে পারছি। বাট যতটুকু দরকার ওই চারটা সামনে রেখে তুমি বিক্রিয়া, বইয়ের একটা বিক্রিয়াও বাদ যাবে না, সব করতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, এখন খেয়াল করো, এইটা 7ম চ্যাপ্টার করতেছে, এখানে ফোকাস দাও। আজমির, এখানে ফোকাস দাও। এখন এইখানে হাইড্রোজেনের 0, এইখানে হাইড্রোজেনের হয়ে গেছে 0। তাহলে ইলেকট্রন ছাড়ছে কে, গ্রহণ করছে কে?
ইলেকট্রন ছাড়ছে কে, গ্রহণ করছে কে? এটা হচ্ছে জারণ বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। জারণ জারণ Zn দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ পরিণত হয়। তারপরে হাইড্রোজেন, জারণ অর্ধ বিক্রিয়াও দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। জারণ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া সেম কথা। বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া হচ্ছে হাইড্রোজেন একটা H0 মানে নিউট্রাল অবস্থায় আছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে H+ পরিণত হয়। তাই দুইটা হাইড্রোজেন দুটা ইলেকট্রন গ্রহণ করে 2H+ পরিণত হয়, সমতা করলাম, ঠিক আছে। এটা জারণ বিক্রিয়া, এটা বিজারণ বিক্রিয়া। দেখো খেয়াল করো। আর এখানে সালফেট, এখানে কিন্তু আর কি বলতেছি এই জায়গা, এটা হয়নি, এটা হচ্ছে 0 হয়েছে মানে প্লাস, এটা তো +1, ঠিক আছে। +1 থেকে 0 হয়েছে, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে হাইড্রোজেন প্লাস আছে, সরি অ্যাবাউট দ্যাট, এটা হচ্ছে প্লাস আছে, হাইড্রোজেন প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে নিউট্রালে চলে আসছে, তো দুটা H+ দুটো ইলেকট্রন H2 পরিণত হয়েছে। একটু খেয়াল করো, জারণ বিক্রিয়া, যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে সেই বিক্রিয়াটাকে বলবো জারণ বিক্রিয়া, বুঝতে পারছো? এখন দেখো, এখন মনে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা একই, অসম্পৃক্ততার পরীক্ষা আর ব্যয়ের পরীক্ষা দুটো একই। হ্যাঁ, তাহলে অফ করে দিব ফিজিক্স ক্লাস। ওকে, তাহলে নেক্সট ক্লাসে এইখান থেকে স্টার্ট করব, বাট এটা শেষ করে দিলে ভালো হতো। আচ্ছা, শেষ করে দিচ্ছি, নেক্সট ক্লাসে করাবো না, এখান থেকে জারণ বিজারণ। তো সবাই ভালো থেকো, ফিজিক্স ক্লাসে প্রস্তুতি নাও, ঠিক আছে। H+2, না না না, এরকম হবে না। যাই হোক, এটা তাও আবার সুন্দর করে দেখাই দেবো না, প্রথম থেকে স্টার্ট করবো না, 8টা বেজে গেছে যেহেতু। ওকে, ফিজিক্স ক্লাস করো তোমরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অফ করেন তো স্যার, অফ করে দেন।